দেখুন, প্রথমেই যেটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে কোনো রকম অশান্তি হয়নি, ঝুটঝামেলা হয়নি। সর্বোপরি চিফ জাস্টিস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্ভূত পরিস্থিতি কী করে মোকাবিলা করতে হয় অত্যন্ত ঠান্ডা মাথায়, মিষ্টি কথায় তিনি আজকে তা বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সাধারণত যেরকম রণমূর্তিতে দেখি এবং গলা একেবারে যত দূর চড়ানো যায়, সে প্রেস কনফারেন্স হোক, সিইসির সঙ্গে মিটিং হোক, কিংবা মুক্ত মঞ্চে সভা হোক, তার গলা সবসময়ই উপরের সাথে আটকে থাকে। আজকে দেখলাম তিনি অন্য অবতারে নেমেছেন। অলমোস্ট একটা কাতর অনুনয়ের তাই ছিল তার আজকে প্রধান বক্তব্য এবং কথা বলার সুর। সেই সুরের মধ্যে কোনো ঔদ্ধত্য ছিল না, কোনো রকম দাদাগিরির কোনো প্রশ্নই ছিল না। তিনি দাঁড়িয়েছিলেন প্রথম সারিতেই, খুবই স্বাভাবিকভাবে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন সুপ্রিম কোর্টে, তারই পিটিশন নিয়ে আলোচনা হচ্ছে, তিনি প্রথম সারিতে দাঁড়াবেন, এতে আর বড় কথার কী আছে? আপনারা জানেন, যে মামলা নিয়ে শুনানি হয় সেই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যতক্ষণ শুনানি চলে দাঁড়িয়ে থাকতে হয়। এটাই হচ্ছে আদালতের নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম সারিতে, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে দেবাঞ্জন মণ্ডলের মাঝখানে প্রথম দিকে একেবারে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিলেন, মুখটা থমথমে, বিষণ্ণ। হঠাৎ করে মনে হতে পারে যে এক্ষুনি বোধহয় অঝরে কেঁদে ফেলবেন। তারপরে আসলে মমতার ব্রিফ নিয়ে আর্গু করছিলেন শ্যাম দেওয়ান। অনেকক্ষণ, বেশি কিছু তিনি বলেননি, এই দুটো তিনটে প্যারাগ্রাফ বলার পরেই মমতা আর ধৈর্য রাখতে পারলেন না। তখন তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দিওয়ানের সঙ্গে কথাবার্তা কতক্ষণ হয়েছে? মিনিট 10-15 হতে পারে। এরপরেই যখন দেখা যাচ্ছে যে খেলাটা একটুখানি একটু একটু করে হাতের বাইরে যাচ্ছে এবং চিফ জাস্টিস রাজ্য সরকারকে বলছে, আপনারা লোক দিন, যারা বাংলা জানে, ইংরেজি জানে, নামের এই ভুলভ্রান্তিগুলো ছোটোখাটো কারেক্ট করে দিতে পারে, তখন আর মমতা অপেক্ষা করতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, মে আই এক্সপ্লেন? খুব আস্তে আস্তে, আমি যে সুরে বলছি সে সুরে নয়। I am from that state. I am here because of your kindness. My regards to the bench. Thank you very much. Humble regards to opposing lawyers too. Problem is, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, then we thought we are not getting justice anywhere. I have written letters to ECI. I am a very less important person. I am not fighting for my party but for the people of my state. এই ইংরেজিটুকু আশা করি আমার শ্রোতারা ভালোই বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে যেহেতু বক্তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়,
অতএব এই সামান্য একটা ছোট প্যারাগ্রাফও তিনি ডাইনে বাঁয়ে দাঁড়িয়ে থাকা তাঁরই পেরোলে থাকা অন্তত 10 জন উকিল ছিলেন, তাদের বললেই তারা লিখে দিতেন, সেটা তিনি পড়ে দিতে পারতেন। তা না করে তার মনে হলো যে সুপ্রিম কোর্টের খাতায় তার নামটা ঐতিহাসিকভাবে চিরস্থায়ী করার জন্য তার যে মমতাময় ইংরেজি, সেটা তিনি রেকর্ড করে ছাড়বেন তো ছাড়বেনই, নইলে when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, then we thought we are not getting justice anywhere. যখন সূর্যকান্ত বুঝলেন, কিংবা বুঝলেন না মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, তখন তিনি বললেন, ম্যাডাম মমতা, আপনার সরকার তার নিজস্ব অধিকার প্রয়োগ করে একটা পিটিশন তো ইতিমধ্যেই ফাইল করেছে, এবং এই সুপ্রিম কোর্টের ওয়ান অফ দ্য বেস্ট কাউন্সেলস শ্যাম দিওয়ানকে আপনারা নিযুক্তও করেছেন। পাশাপাশি রয়েছেন মিস্টার সিবাল। 19শে জানুয়ারি মিস্টার সিবাল এই পদ্ধতিগত কি কি অসুবিধা হচ্ছে তা নিয়ে আমাদের সামনে বিস্তারিত শুনানি করেছেন, এবং একথাও বলেছেন যে কোথায় আপনারা মনে করছেন বা ভয় পাচ্ছেন যে বোনাফাইড সিটিজেনদের, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আমরা তো শুনেছি, শোনার পরে 10 দফা নির্দেশিকাও দিয়েছি। সেই নির্দেশিকাগুলো কি সেটা আরও একবার স্মরণ করিয়ে দিয়েই কিন্তু শ্যাম দেওয়ান তার আজকের প্লিডিং শুরু করেছিলেন। তারপরে সিজিআই বলতে থাকেন যে আপনার পিটিশনে আপনি কিছু কিছু অতিরিক্ত ইস্যু ফ্ল্যাগ করে দিয়েছেন। আমি আপনাকে বলছি, যারা জেনুইন পারসন তাদের রাখতেই হবে। আপনি যেসব কারণের কথা বলেছেন, যার জন্যে আমরা আপনার কাছে কৃতজ্ঞ, সেটা হচ্ছে এই ডায়ালেক্ট এবং ভাষার যে ঝামেলা হচ্ছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায় ইত্যাদি, এবং যেটা ভারতবর্ষে অনেক দেশেই হয়, অনেক রাজ্যেই হয়, হরিয়ানাতে হয়, পাঞ্জাবে হয়, সর্বত্র হয়। এবং আপনি বলছেন যে এআই অ্যাসিস্ট্যান্স নিয়েছে বলেই এইসব ঝামেলা হয়েছে। আপনি চিন্তা করবেন না, এর একটা সলিউশন আমরা ঠিক খুঁজে বার করব, এবং এই রকম একটা ছেদ কারণে কোনো জেনুইন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাক, আমরা এটা কিছুতেই মেনে নেব না। তখন রাকেশ ত্রিবেদী তো ডেফ অ্যান্ড ডাম সোসাইটির একজন প্রবীণ সদস্য, তিনি কখনোই সঠিকভাবে ইন্টারভিউ করতে পারেন না। অন্তত লাগাতার সেই বিহার থেকে যতগুলো শুনানি হয়েছে আমি শুনেছি, তার গলাটা ভালো কিন্তু বলাটা অতি খারাপ। সে যাই হোক, তার সঙ্গে আজকে সঙ্গী হিসেবে এসেছিলেন আরেকজন সিনিয়র অ্যাডভোকেট, তার নাম ডিএস নাইডু, সম্ভবত আন্ধ্রা বা তেলেঙ্গানার মানুষ। তিনি বললেন, স্যার এই আলোচনাটা হচ্ছে কি করে? আমরা তো এখনো পর্যন্ত এই প্লিডিংয়ের কি আছে না আছে সে কথা জানতেই পারিনি।
আমরা আগে জানবো, তারপরে ইলেকশন কমিশনের কাছ থেকে ইনস্ট্রাকশন নেব, তবে না আমরা এর একটা ঠিকঠাক জবাব দিতে পারবো। আমাদের 1 সপ্তাহ সময় দেওয়া হোক। তখন সূর্যকান্ত বলেন, না না, 1 সপ্তাহ সময় বড্ড বেশি হয়ে যাবে। এই গোটা প্রক্রিয়াটার একটা টাইম লাইন আছে, তো আমরা ইতিমধ্যেই 10 দিন এক্সটেন্ড করে দিয়েছি। সেই 10 দিনের মধ্যে আর 4 দিন বাকি আছে, তারপরে মাত্র 11 দিন বাকি আছে চূড়ান্ত তালিকা প্রকাশ করার ব্যাপারে। সুতরাং আমরা উই ক্যানট গ্রান্ট ইউ লাক্সারি অফ 1 উইক। তখন আবার মমতা উঠে দাঁড়ালেন, রেসপেক্টেড সিজিআই স্যার, আই ক্যান গিভ এক্সাম্পলস। সিজিআই আবার ইন্টারভিউ করলেন, করে বললেন, ইন প্রিন্সিপাল ইফ দিস ইস্যু ডিউ টু লোকাল ডায়ালেক্টস ইজ হ্যাপেনিং, then you have to come out with a solution. আবার সিএম বললেন, স্যার process is only for deletion, mismatch not only in title, sir, whole process is unplanned. Suppose daughter after marriage goes to in-laws house, why she is using husband's title, that is also mismatch. অনেক দিন ধরে এটাই শুনছি, বিবাহিতা মহিলাদের শ্বশুরবাড়ি গিয়ে পদবি বদল নিয়ে বড্ড চিন্তিত আমাদের মহিলা মুখ্যমন্ত্রী। সেজন্যই যখনই এই লজিক্যাল ডিসক্রিমিনেশনের প্রসঙ্গ ওঠে, একেবারে নিয়ম করে তিনি সে কথা বলেন। সে যাই হোক, তখন সিজিআই একটুখানি ক্রিপ্টিক কিন্তু এমফ্যাটিক উত্তর দেন, দ্যাট ক্যানট বি। না না, সেটা কি করে হয়? তারপরে মমতা বলতেই থাকেন, দ্যাট ইজ হোয়াট দে হ্যাভ ডান, স্যার। দেয়ার আর সাম ডটার্স হু শিফটেড টু ইন-লজ হাউস, দেয়ার নেমস অলসো ডিলিটেড। সামটাইমস পুয়ার পিপল শিফট because of logical discrepancy. This is happening. Bengal people are so happy that this court gave order that Aadhaar will be one of the documents. আপনি যখন বললেন আধার কার্ড একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গৃহীত হবে, তখন আমরা একদম খুশিতে উদ্বাহু হয়ে উঠেছিলাম। কিন্তু স্যার, এরা আধার কার্ড নিচ্ছে না, অন্যান্য স্টেটে নিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে নিচ্ছে না। ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কিছুই নিচ্ছে না। তারপরেই গলাটা একটুখানি সারেগামা পাতে উঠে গেল। বললেন, স্যার, দে আর টার্গেটিং বেঙ্গল অন দ্য ইভ অফ ইলেকশনস। একই সঙ্গে তো আরও 4টে রাজ্যে ইলেকশন হচ্ছে, তাহলে হঠাৎ করে 24 বছর পরে হোয়াট ওয়াজ দ্য হারি টু ডু SIR in 3 months when harvesting season is there, when people are traveling, when festivities are there? Sir, more than 100 people died. BLOs died. So many are hospitalized. Why not in Assam? CGI তখন দেখলেন যে আদালতের উত্তাপ বাড়ছে, তখন তিনি এই আধার কার্ডের বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে যে বিচারাধীন আছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে বললেন। তিনি বললেন যে দেখুন, আধার কার্ডের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে, তাই আমরা এর ভ্যালুটা কি
এটা কি একটা বাকি ইলেকট্রাল ডকুমেন্টের মতো এটাকেও আমরা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ট্রিট করব কি করব না সেই সিদ্ধান্ত আমরা এখনো নিইনি। তার মানে কিন্তু আপনি তো অন্য ইস্যুর কথা বলছেন, এলডির কথা, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আপনি লোকজনকে দিয়ে দিন, তারা কাজ করুক ইসিআইয়ের সঙ্গে। সিএম তখন বলছেন, আবার বলেছেন যে স্যার ইআরও হ্যাজ নো পাওয়ার, they have superseded all power from ERO. 8,300 micro observers from BJP ruled states have come. Micro observers can delete all names sitting in office. They have not allowed to file Form 6. Lakhs deleted. So many people alive declared dead. They are anti-women. লজ্জা পাবেন না? এতদিনে আমরা তো অনেকগুলো ইংরেজি জানি, অক্সোনিয়ান, আমেরিকান, আর আমাদের তার সঙ্গে আরও একটা হয়েছে মমতাইয়ান। তিনি বলছেন যে স্যার ইয়ারোদের কোনো চাকর বা কুলেদের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা চলে গেছে মাইক্রো অবজারভারদের কাছে। এবং তখন তিনি বলেন যে আমরা একটা নির্দেশ দেব যাতে এইসব উইমেন, মাইক্রো অবজারভার, এইসব ইস্যুতে সিজিআই ঢুকলেনই না। তিনি পরিষ্কার বললেন যে আমরা একটা নির্দেশ দেব যে প্রত্যেকটা ডকুমেন্টকে উপর বিএলওদের সিগনেচার করতে হবে। আর ঠিক এই স্টেজেই তুষার মেহতা উঠে বলেন যে এই সংক্রান্ত আরেকটা মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ এ পার্টি। তারপর দ্বিবেদী, তুষারবাবু উঠেছেন দেখে একটু বোধহয় বল পেলেন বুকে, তখন বললেন যে স্যার, we have written several letters to state government to give us class 2 officers so that EROs can be appointed. They have given about 80 officers of that rank and others of lower rank. Therefore, we had to appoint micro observers. Fault lies with them. আর মাইক্রো অবজারভার্স আর ভ্যালিডলি অ্যাপয়েন্টেড। গতকালই একটা ভিডিওতে আমি এই ইঙ্গিত করেছিলাম যে ইআরওরা নর্মালি এসডিও ছাড়া আর কেউ হয় না বাকি ভারতবর্ষে। আমাদের এখানে 80 জনকে মাত্র রাজ্য সরকার, যারা আইএস কেডারের, তাদেরকে অ্যালট করেছে, বাকি সব প্রমোটিদের। আর তখন আইনজীবী মমতা বলে ওঠেন যে না না না, এটা ওরা করতেই পারে না, দেয়ার আর নো স্ট্যাচুটারি রুলস। দ্বিবেদী তখন বলেন, ইফ দ্য স্টেট ইজ নট কোঅপারেটিং দের ইজ নো আদার অপশন। রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে কোনো ব্যাপারে সহযোগিতা না করে তাহলে আমাদের সামনে আর রাস্তাটা কি খোলা আছে? আর সময়টা কোনো সমস্যার ব্যাপারই নয়। তখন সিজিআই বলছে হ্যাঁ প্রয়োজনে উই হ্যাভ বিন এক্সটেন্ডিং টাইম। তখন সিএম একেবারে কাতর গলায়, কিন্তু চড়া গলায় বলেন, মাই লর্ডস, মে আই টেল ইউ স্যার, what my opponent lawyer said is not correct. তখন সিজিআই ঠিক যেভাবে আমি ছেলেবেলায় আমার মেয়ের কাঁদো কাঁদো মুখ দেখলে মাথায় হাত দিয়ে বলতাম,
শুধু মাথায় হাতটা না দিয়ে মৌখিকভাবে বললেন, ম্যাডাম মমতা, we have no doubt about ability of Mr. Diwan. Your point is well taken. এটা দ্বিতীয়বার বললেন। এর মধ্যে ইমপ্লিসিট ছিল সেটা হচ্ছে যে আপনি এসেছেন, খুব ভালো কথা, আপনি পিটিশনার, আপনার আসার হক আছে, আমরাও খুব সম্মানিত বোধ করছি, কিন্তু আপনি তো এত যোগ্য লয়ারদের নিয়োগ করে ফেলেছেন, আপনি কেন আর মিছিমিছি কাবাব মে হাড্ডি হয়ে এত কথা বলছেন? এটা তিনি বলেননি, কিন্তু শুরুতে একবার এবং শেষে আরেকবার চিফ জাস্টিস যদি আমাদের মুখ্যমন্ত্রীকে বারবার দিওয়ান আছেন, দিওয়ান আছেন, দিওয়ান আছেন, কপিল আছেন, কপিল আছেন, কপিল আছেন বলেন, তাহলে তো তার আর কোনো অর্থ হয়ই না। তখন মমতা ছাড়েন নাকি? আবার উঠে বলেছেন, স্যার, ইট ডিপেন্ডস অন ডিস্ট্রিক্টস, SDM ডিপেন্ডস অন ডিস্ট্রিক্টস, হোয়াট এভার স্ট্রেংথ উই হ্যাভ প্রোভাইডেড, দে আর টেলিং হোয়াট আই ডোন্ট বিলিভ। তখন সিজিআই বলছে, শুনুন, আমরা একটা প্র্যাকটিক্যাল সলিউশন করে দেবো, আপনি শুধু সোমবার দিন যখন আমরা আবার বসবো, তখন গ্রুপ বির কতজন অফিসারকে আপনারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, নাম বিভ্রাটের কাজে সাহায্য করার জন্য নির্বাচন কমিশনকে দিতে পারেন, তার একটা তালিকা দয়া করে দেবেন। আর তারপরেই বলেন ইস্যু নোটিশ, খেলা শেষ। এরপরে কি জানি না, 3 পয়সার পাল্লা 4 পয়সা হবে কি না, হলেও সেটা কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে তা বলতে পারি না। আরেকটা অবাস্তব প্রস্তাব কালকে থেকে ঘুরছে, ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের প্রস্তাবে একটা সর্বসম্মত বিরোধী ঐক্য হওয়া খুব কঠিন, কিন্তু তার আগে আপনাদের এটাই তো শেষ করার আগে আরও একটা কথা বলে দিই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অ্যাপিল, সেই অ্যাপিলের যেসব ব্যাপারে রিলিফ চাওয়া হয়েছে, আপনারা যদি একবার তার উপর চোখ বোলান, তাহলে দেখবেন যে এই ধরনের প্রেয়ার কোনো পিটিশনার এই স্টেজে করতে পারে কি না আমার মাথায় ঢুকছে না। কেন বলছি এ কথা? তিনি বলেছেন যে ইসিআইআরটাই, এই এসআইআরটাই খারিজ করে দেওয়া হোক, এবং সুপ্রিম কোর্ট ইসিআইকে নির্দেশ দিক যে 2025 সালের যে এক্সিস্টিং রোল আছে তার ভিত্তিতেই ভোট হোক, এবং ইসিআই এই মর্মে সমস্ত ডিও, ইআরও, এইআরও এবং বিএলওদের কাছে নির্দেশ পাঠান যে যেসব ক্ষেত্রে নামের মিসম্যাচ হয়েছে, স্পেলিংয়ের গণ্ডগোল হয়েছে, ফলিং আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সি, spelling variation category shall not be called for hearing, and that all such name corrections may be carried out suo motu on the basis of available records. 4 নম্বর, ইসিআই আপলোড করুক যত আনম্যাপড লোক আছে তাদের, লজিক্যাল ডিসক্রিপেন্সি যত আছে তাদের, এটা সিইও এবং ডিইওর ওয়েবসাইটগুলোতে টাঙিয়ে দেওয়া হোক। ইসিআই সমস্ত হিয়ারিং নোটিশ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যা যা এতদিন অবধি ইস্যু করেছে সব বাতিল করা হোক, ফিরিয়ে নেওয়া হোক। আর তারপরে ইসিআইকে বলা হোক যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়
যাদের নাম লিপিবদ্ধ আছে তাদের একজনের নামও যেন ভোটার লিস্ট থেকে কাটা না যায়। আধার কার্ড অ্যাকসেপ্ট করতে হবে, ফর্ম 7 জমা দিয়েছে যাদের নামে তাদের নাম লিপিবদ্ধ করতে হবে। ইসিআইকে বলতে হবে ইআরও এবং এইআরওরাই লোকালি কেস ডিসপোজ অফ করবে। যদি কোনো কেস ডিওর কাছে ভেরিফিকেশনের জন্য 5 দিনের বেশি তার টেবিলে পড়ে থাকে, সমস্ত মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করে নিতে হবে। কেননা তাদের কোনো স্ট্যাচুটরি অথরিটি নেই। আমাদের স্টেটের বিভিন্ন সংস্থা যেসব সার্টিফিকেট ইস্যু করেছে সেগুলো সবকটাকে গ্রহণযোগ্য বলে স্বীকার করতে হবে এবং এইআরও পোর্টালে গোটা বিষয়টা তুলে দিতে হবে। এর মানে হচ্ছে একটাই, গোটা ইসিআইটারেও আমাকে চালাতে দিন, মনোজ আগরওয়ালের জায়গায় মনোজ পান্তকে বসিয়ে দেবো, আর বাকিটা নন্দিনী চক্রবর্তীর হাতে ছেড়ে দেবো। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। এই মামাবাড়ির আবদার লিখিতভাবে, তাও কপিল সিব্বলের মতো একজন দুধে উকিলের হাত দিয়ে জমা কারণটাই তো একটা মস্ত বড় হাসির ব্যাপার। অবশ্য আমরা সবাই রামগরুরের ছানা হয়ে গেছি, আমাদের এখন হাসতে মানা। হাসির কথা শুনলে পরে হাসবো না। ভালো থাকবেন, নমস্কার।